পুনরায় লাইট অফ। ছাদের সবগুলো বাতি নিভে গেল একত্রে, অন্ধকারে ঢেকে গেল চারপাশ। সকলে উৎসুক হয়ে দাঁড়িয়ে রইল কি হয় দেখার অপেক্ষায়। তখনই অন্ধকার ফুঁড়ে ভেসে এলো এক পুরুষালী কণ্ঠ। সাথে সাথেই ঝলসে উঠল সবগুলো বাতি। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে, রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে, তুই কি আমার হবি রে। সবুজ শেরওয়ানি পরিহিত সুদর্শন বরের এমন গ্যাল্ট এন্ট্রিতে সকলের চিৎকার দিয়ে উঠল। শুদ্ধ গান গাইতে গাইতেই এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল প্রিয়তার সম্মুখে। সকলের উজ্জ্বল দৃষ্টি তাদের পানে। প্রিয়তা অশান্ত চোখে আশেপাশে খুঁজল সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে, কিন্তু সে নেই, কোথাও নেই। পুনরায় অযৌক্তিক অভিমানে ছেয়ে গেল প্রিয়তার হৃদয়। সে এত কিছুর পরও আশা ছাড়তে পারে না। প্রিয়তা শুদ্ধকে বেশিক্ষণ অপেক্ষা করালো না, নিজের হাত বাড়িয়ে দিল শুদ্ধের হাতে। শুদ্ধ তৃপ্ত হাসল, প্রিয়তার হাত টেনে কাছে টেনে নিল। সাউন্ড বক্সে বাজতে থাকা সফট মিউজিকের তালে তালে পা মেলাতে লাগলো দুজন। শুদ্ধ প্রিয়তাকে ঘুরিয়ে ঘুরিয়ে কোমরে হাত রাখলো, আরো কাছে টেনে নিয়ে ফিসফিসিয়ে বলল, ইউ আর লুকিং সো গর্জিয়াস সুইটহার্ট। প্রিয়তা কোনো জবাব দিল না। সে জানতেও পারল না দূরে অজস্র মানুষের ভিড়ে থেকে কেউ তাকে প্রাণ ভরে দেখল। নিজের বুকের জ্বলন্ত আগুন সাক্ষী রেখে আল্লাহর নিকট প্রার্থনা করল তার দীর্ঘ সুখী জীবনের। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত 8টা বেজে গেল। প্রিয়তা ও প্রেরণাকে পাশে পাশে বসিয়ে মেহেদি পরানো হচ্ছে। তাদের পাশে মেহেদি পরার জন্য উৎসুক হয়ে বসে আছে তিথা, তীরা, তরি, উষা, শুভ্রতা, দীপ্তি, আরও অনেকে। মেহেদি আর্টিস্ট প্রিয়তার হাতে মেহেদির ডিজাইন তোলা শেষ করে ফরমালি বললেন, ম্যাডাম, আপনার হাজবেন্ডের নাম শুদ্ধ, তাই না? সো ক্যাপিটাল এস হবে। জি। ঠিক আছে। প্রিয়তাকে এমন মনমরা হয়ে বসে থাকতে দেখে দীপ্তি দুষ্টু হেসে বলল, এমন একটা হট আইটেম পটানোর পরেও এমন মুখ গোমড়া করে বসে থাকার মানে কি বলতো থিরা? তীরা শুভ্রতার সাথে গল্প করা ছেড়ে দীপ্তির কথায় মনোযোগী হলো। দীপ্তি তুমুল আফসোস করে বলল, কাশ আমি যদি এমন একটা ঝাক্কাস মাল ফুটিয়ে ফেলতে পারতাম। হায়, ঝাক্কাস মাল আবার কি? ভ্রু কুঁচকে বলল তীরা। দীপ্তি কপাল চাপড়ে বলল, আরে তুই জানিস ওই যে ওইদিকে দেখ। বলে হাতের ইশারায় দেখিয়ে দিল দীপ্তি। তীরা দীপ্তির আঙ্গুল অনুসরণ করে দেখলো শুদ্ধ কিছু দূরে দাঁড়িয়ে বিদেশি কিছু মানুষের সাথে কথা বলছে। দেখেছিস? হায় হায়, আমি যদি প্রিয় অপর জায়গায় থাকতাম তাহলে এখন লুঙ্গি কাঁধে উঠিয়ে ডান্স দিতাম। তীরা মুখ বাঁকিয়ে বলল, চুপ ডাইনি, নজর সরা, ওটা এক পিছিয়ে আছে। দীপ্তি তীরার কথায় পাত্তা না দিয়ে প্রিয়তার হাত ধরে বলল, আপু রে, তুমি বলো তোমার ফিলিংস কি? প্রিয়তা এবারও ওদের কথার প্রতি উত্তর করল না। ওর হাতে মেহেদি দেওয়া শেষ বিধায় কাউকে কিছু না বলে উঠে চলে গেল। সকলের মনোযোগ দিয়ে ওদের কথা শুনছিল, কিন্তু হঠাৎই প্রিয়তাকে এভাবে চলে যেতে দেখে অবাক হলো মেয়েরা। এটা কি হলো? দীর্ঘশ্বাস ফেলে তীরাও সেও উঠে চলে গেল। এবার আরো বেশি অবাক হলো দীপ্তি। কি অদ্ভুত। এই তো থিরা, শোনো। তীরাকে নিচে নামতে দেখে ডেকে উঠল দেবী। জি আপু। আবির্ভাবকে দেখেছো কোথাও? জি আপু, ভাইয়াকে মাত্র কিছুক্ষণ আগে নিচে নামতে দেখলাম, হয়তো ঘরে গেছেন। ঠিক আছে। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। দেবী ছুটে নেমে গেল নিচে। সে অনেকক্ষণ ধরে আবির্ভাবকে পাগলের মতো খুঁজছে, কিন্তু আবির্ভাব যেন কোথাও কোরফুলের মতো উধাও হয়ে গেছে। আবির্ভাব, তোমাকে কখন থেকে খুঁজছি আমি। বলে দরজা খুলে কক্ষে প্রবেশ করলো দেবী, কিন্তু ঘরের ভেতর দেখে অবাক হলো, কারণ কোথাও আবির্ভাব নেই। ঘর পুরো ফাঁকা। দেবী বারান্দায় খুঁজে ওয়াশরুমেও দেখলো, কিন্তু সেখানেও নেই। খানিকটা বিরক্ত হলো দেবী। চোখের পলকে মানুষ কিভাবে গায়েব হয়ে যায় বুঝতে পারল না।
সে এদিকে পূজারিনী রায় চৌধুরীকেও অস্থির করে দিচ্ছে আবির্ভাবের সাথে কথা বলানোর জন্য। দীর্ঘ নিঃশ্বাস ফেলল দেবী। ঘর থেকে বেরিয়ে যেতেও গিয়েও কিছু একটা দেখে থমকে গেল। তার নজর পড়ল ড্রেসিং টেবিলের উপর তার পড়ে থাকা কালো চামড়ার ওয়ালেটটার দিকে। দেবী পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে এগিয়ে গেল। ড্রেসিং টেবিলের কাছের ওয়ালেটটা হাতে নিয়ে বলল, এটাও ফেলে গেছে। দেবী ওয়ালেটটা ড্রয়ারে রাখতে গিয়ে থমকে গেল। কিছু একটা ভেবে পুনরায় ড্রয়ার বন্ধ করে দিল। সন্ধিহান চোখে ওয়ালেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, এটা একটা ছোটখাটো রহস্য। আজকেই সুবর্ণ সুযোগ। কি এমন খাজানা আছে যার জন্য এতে আমায় হাত লাগাতে দেয় না আবির্ভাব? দেবী পিছনে উকি ঝুঁকি দিয়ে দেখলো আবির্ভাব আসছে কিনা, কিন্তু কাউকে আসতে না দেখে স্বস্তি পেল। আস্তে করে ওয়ালেটের ভাঁজ খুলে দেখল কিছু ক্যাশ আর কিছু কার্ড পড়ে আছে। পকেটের এমন গড়ের মাঠ অবস্থা দেখে হতাশ হলো দেবী। অন্য সাইটগুলো দেখার উদ্দেশ্যে ওয়ালেটের উপর ট্রান্সফার অংশের থেকে হাত সরাতেই চমকে উঠল দেবী। হঠাৎ এমন কিছু দেখলো যা সে কখনো কল্পনাও আনেনি। নিজের চোখকেই বিশ্বাস হলো না দেবীর। সে তড়িঘড়ি করে পাসপোর্ট সাইজের ছবিটা বের করে ভালো করে চোখের সামনে মেলে ধরল। ছবির মুখটা দেখে দুনিয়া দুলে উঠল দেবীর। ছোট্ট একটা ছবি, যার মধ্যে হালকা গোলাপি শাড়ি পরিহিত অতি সুন্দরী এক নারীর হাস্য উজ্জ্বল মুখে তাকিয়ে আছে। দেবীর হাত কাঁপল, চোখের মণি ঝাপসা হয়ে এলো। সহসায় শঙ্কিত হলো হৃদয়। শ্রেতা তো আবির্ভাবের বন্ধুর বোন। তাহলে ওর সাথে আমার স্বামীর কি এমন সম্পর্ক থাকবে যার জন্য এত যত্ন করে তার ছবি ওয়ালেটে রাখতে হবে? দেবী পাগলের মতো ওয়ালেট ঘাঁটতে গিয়ে হঠাৎ একটা ভাঁজ করা কাগজ পেল। দেবী কাপা হাতে কাগজটা হাতে তুলে নিল। অজানা আশঙ্কায় তার শরীর কাঁটা দিচ্ছে। ভয়ে জমে যাচ্ছে হৃৎপিণ্ড। অনাকাঙ্ক্ষিত কিছু দেখার ভয় হচ্ছে। দেবী সোফায় বসে আস্তে করে কাগজের ভাঁজ খুলে চোখের সামনে মেলে ধরল। কাগজে লেখা ছিল, পাগলের ডক্টররা পাগল হয়ে শুনেছিলাম, কিন্তু পাশানো যে হয় জানতাম না। তা আপনি প্রমাণ করে দিলেন আবির্ভাব। আপনি কি পরিমাণ নিষ্ঠুর জানেন? পুরো 6টা মাস হয়ে গেল আপনাকে দেখি না। আই মিস ইউ আমার পাগলের ডক্টর। তাড়াতাড়ি আমার কাছে চলে আসুন না। আপনার মা লাভ আপনার অপেক্ষা করছে। আই রিয়েলি লাভ ইউ আবির্ভাব। আই রিয়েলি মিস ইউ। ডেট 10/8/2026। লেখাটা দেখে নিস্তব্ধ হয়ে গেল দেবী। চোখের পানি টপ টপ করে ঝরে পড়তে লাগলো। নিঃশ্বাস যেন আটকে এলো কণ্ঠনালীতে। যা ভেবেছিল তাই। চিৎকার দিয়ে কেঁদে উঠল দেবী। আহাজারি করে বলতে লাগলো, এটা হতেই পারে না। আবির্ভাব অন্য কাউকে ভালোবাসতে পারে না। আমি আবির্ভাবকে ভালোবাসি। আমি তার বউ। দেবী কয়েক মুহূর্ত কেঁদে হঠাৎ থেমে গেল। পাগলের মতো চোখ মুছে বলল, এই জন্যই আবির্ভাব কখনো আমায় মেনে নেয়নি, কখনো আমায় ভালোবাসেনি। দেবী ওয়ালেট ফেলে দৌড়ে গিয়ে নিজের আলমারি খুঁজল। আবির্ভাবের গুছিয়ে রাখা জামা কাপড়গুলো ঘেটে নিজের ড্রয়ারের চাবি বের করল। তারা স্বামী স্ত্রী হলেও তাদের মধ্যে প্রাইভেসি অনেক। আবির্ভাব তার সব দায়িত্ব দক্ষতার সহিত অক্ষরে অক্ষরে পালন করলেও নিজের পার্সোনাল জিনিসগুলো খুব একটা ধরতে দিত না। দেবীর ড্রয়ারটা খুলে দেখলো বেশ কিছু পেপারস আর মেডিকেল সার্টিফিকেট। এগুলো সব আবির্ভাবের। দেবী সব এলোমেলো করে দেখতে গিয়ে একটা কাগজে মোড়ানো বড় খাম পেল। সেটা হাতে নিয়ে ফিল করলো, এর মধ্যেই কাগজ নেই। দেবী পাগলের মতো খামটা ছিঁড়ে দেখতেই ভেতর থেকে 100-এর বেশি ছবির অর্ধেকটা হাত ফসকে মেঝেতে পড়ল। পড়ে যাওয়া ছবিগুলো দেখে দেবী পাথর হয়ে গেল। ধপ করে বসে পড়ল টাইলসের মেঝেতে। কাপা হাতে তুলে নিল ছবিগুলো। প্রত্যেকটা ছবি যেন দুজন যুগলের গভীর প্রেমের নিঃশব্দ চিহ্ন। প্রতিটা ছবিতে বেশ ঘনিষ্ঠ অবস্থার দৃশ্য। কোনোটাতে কপালে চুম্বনের দৃশ্য, তো কোনোটাতে গালে, আবার কোথাও তারা তাকে অপরের দিকে তাকিয়ে আছে। হাতে হাত ধরে আছে, জড়িয়ে ধরে আছে, এমন অসংখ্য দৃশ্য ফুটে উঠছে ছবিগুলোতে। দেবী এবার শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু স্পষ্ট করে বুঝল। সব রহস্য আজ তার কাছে পানির মতো ক্লিয়ার।
কোনো কিন্তু বা কেন নেই আর, এটাও বেশ বুঝলো এবার তাকে কি করতে হবে। সারা বাড়িতে এত মানুষের ভিড়ে কোথাও একটু শান্তি নেই, দুদণ্ড নিজের মতো দাঁড়ানোর জায়গা নেই, নিজের মতো লুকিয়ে একটু কাঁদারও জায়গা নেই। প্রিয়তা বড় ছাদ থেকে নেমে এসে 3 তলার মাঝারি ছাদের এক কোনায় বসে আছে। চারিদিক ফেরি লাইটের রঙিন আলোয় ঝলমল করছে, দমকা হাওয়ায় দুলছে ঢেউ খেলানো খোলা চুলগুলো। প্রিয়তা এক কর্নারে বসে নিঃশব্দে ফুপিয়ে যাচ্ছে, হাতে মেহেদি এখনো শুকায়নি। দেখতে দেখতে আজকের দিনটাও চলে গেল, আর 40 ঘন্টাও বাকি নেই। প্রণয় ভাই, আপনি এখনো এলেন না? আমার কাছে একবারের জন্যও বললেন না যে তুই এই বিয়েটা করিস না, তুই শুধু আমার। আপনি একদিন খুব আফসোস করবেন প্রণয় ভাই, খুব আফসোস করবেন। আর মাত্র কালকের দিনটা বাকি, এরপর আমি চিরতরে অন্য কারো হয়ে যাব। তখন হয়তো আপনি আমাকে চাইবেন, কিন্তু পাবেন না। আমি 6টা বছর জ্বলে পুড়ে মরেছি, অপমানের আগুনে, লাঞ্ছনার আগুনে, বঞ্চনার আগুনে, ভালোবাসা না পাওয়ার আগুনে, তবুও আপনাকে চেয়েছি আমি। কিন্তু দিন শেষে আমি ভুল। আপনি আমায় ভালোবাসেন কিনা জানি না, তবে যদি না বাসেন তাহলে ঠিক আছে, আর যদি বাসেন তাহলে খুব বাজে ভাবে মরতে চলেছেন। প্রিয়তা মেহেদি পরা হাতে উল্টো পিঠে চোখ মুছল। সে জানে না কাল তার জীবনে কি হবে বা হতে চলছে। সে শুধু জানে হয়তো তার সীমিত জীবনের সমাপ্তি ঘটছে, তবে সমাপ্তি ঘটবার পূর্বে এর শেষ সে দেখেই ছাড়বে। আপু, আপু, বড় ভাইয়া আপনাকে দেখেছেন। একটি ছোট মিষ্টি কণ্ঠে ঘোর কাটল প্রিয়তার। সে পাশে তাকিয়ে দেখলো একটা বছর 10 থেকে 11-র বাচ্চা মেয়ে গোলগাল চোখে তাকিয়ে আছে তার পানে, হয়তো বিয়েতে এসেছে। প্রিয়তা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, বড় ভাইয়া কে আপু? ওই যে এই বাড়ির বড় ভাইয়া, অনেক বড়। প্রিয়তা মেয়েটার হাত টেনে কাছে নিয়ে মাথায় হাত রেখে বলল, এই বাড়িতে তো সবাই বড় আপু। আরে একটা ভাইয়া আসে না, অনেক বড়, অনেক লম্বা, অনেক সুন্দর। ওই সকলেই দাদান দাদান বলে ডাকে, ওই ভাইয়াটা। মেয়েটার কথায় চমকে উঠল প্রিয়তা। বিস্ফোরিত চোখে তাকালো মেয়েটার দিকে। মেয়েটা পুনরায় বলল, ওই ভাইয়াটা তোমায় যেতে বলেছে। মেয়েটার কথায় হুট করে মন ভালো হয়ে গেল। প্রিয়তার খুশিতে চোখ চিকচিক করে উঠল। মেয়েটার দিকে তাকিয়ে আশাভরা কণ্ঠে জিজ্ঞেস করল, সত্যি? বাচ্চা মেয়েটা উপর নিচ মাথা ঝাঁকালো। প্রিয়তা অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, কোথায়? ওই যে ওখানে, কোথায়? স্টোর রুমের সামনে। প্রিয়তা অতিমাত্রায় খুশিতে হিতাহিত জ্ঞান হারালো। 7-5 না বিচার করে দৌড়ে চলে গেল নিচে। শিকদার বাড়ির পশ্চিম দিকের করিডোরের শেষ প্রান্তে বিশাল কক্ষটায় এই পুরো বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র জমা রাখায় একমাত্র ঠিকানা, যার বেশিরভাগ সময় তালাবদ্ধ থাকে এবং বিশেষ প্রয়োজনীয় ব্যতীত কেউ যাওয়া আসা করে না। তাই এই সাইটটা খানিক অন্ধকার। প্রিয়তা পাগলের মতো ছুটে এলো অন্ধকার আসন্ন স্টোর রুমের সামনে। রাত অনেক হয়েছে বিধায় সকলের রাতের খাবার খেতে চলে গেছে, তাও আবার বাড়ির বাইরে সেই মাঠে, তাই খুব একটা মানুষজন নেই বর্তমানে। প্রিয়তা স্টোর রুমের সামনে দাঁড়িয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে ডাকল, প্রণয় ভাই। শব্দ করার সঙ্গে সঙ্গে কেউ পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে প্রিয়তাকে ঢুকিয়ে দিল স্টোর রুমের ভিতর। অসাবধানতায় তাল সামলাতে পারল না, মুখ থুবড়ে পড়ল নোংরা ধুলো জমা অপরিষ্কার মেঝেতে। সঙ্গে সঙ্গে হাতের কোণে কিছু অংশ ছিঁড়ে গেল। ব্যথায় আর্তনাদ করে উঠল প্রিয়তা। চোখে পানি জমা হলো। শব্দ করার পূর্বেই কেউ শক্ত করে চেপে ধরল উন্মুক্ত চুলের মুঠি। চেপে ধরার তীব্রতায় ব্যথাতুরে কুকিয়ে উঠল প্রিয়তা। অন্ধকারে কাউকেই দেখতে পেল না। ব্যথাতুর আর্তনাদ করে বলল, কে? কিন্তু অন্ধকারে কোনো জবাব ভেসে এলো না। প্রিয়তা পুনরায় নিজের চুল ছাড়ানোর চেষ্টা করে বলল, কে আপনি? কথা বলছেন না কেন? ছাড়ুন, আমার লাগছে। আমার আমার প্রণয় ভাই কোথায়? এবার সেই আগন্তুক প্রিয়তার চুল ছেড়ে আচমকা গলা টিপে ধরল। গা ভরে গেল প্রিয়তা। অন্ধকারে মুহূর্তেই ধস্তাধস্তি লেগে গেল দুজনের মধ্যে। গলা চেপে ধরাতে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো প্রিয়তার। গলার রক্ত সরে গিয়ে বিবর্ণ কাশি শুরু হয়ে গেল। আগন্তুক গলা চেপে ধরে এলোপাথারি আঘাত করতে লাগলো প্রিয়তাকে। প্রিয়তা নিজেকে বাঁচানোর বা আঘাত পরিহিত করার সুযোগটাই পাচ্ছে না। ছটফট করছে অবিরাম। কাশির সঙ্গে
বুঝি এবার রক্ত উঠে আসবে, গলার রগটা ছিঁড়ে যাওয়ার পর্যায়ে। কে কে ওখানে? হঠাৎ ঘরের বাইরে থেকে পুরুষালী শব্দ ভেসে আসতেই আগন্তুক প্রিয়তাকে ছেড়ে দেয়। আলগোছে দূরে সরে দাঁড়ায়। প্রণয় দাঁড়াম করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ভেতর থেকে প্রিয়তার ফুপিয়ে কান্নার শব্দ স্পষ্টভাবে ভেসে আসছে। সেই হৃদয় নিগ্রানো কান্না কর্ণগোচর হতেই অন্তর জ্বলে উঠল প্রিয়তার। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না জান, বলে চিৎকার দিয়ে অন্ধকারে ছুটে এলো প্রণয়। আগন্তুক নিঃশব্দে সরে গেল সেখান থেকে। প্রণয়ের কণ্ঠ পেতেই এবার শব্দ করে কান্না করে দিল প্রিয়তা। একরাশ অভিমান এসে জমা হলো মনে। এই লোকটা আবারও বাঁচাতে এসেছে। নিজের জান পাখির সশব্দ কান্না শুনে কলিজা মচড়ে উঠল প্রণয়ের। অস্ত্রতা ছেয়ে গেল হৃৎপিণ্ডে। প্রণয় উদ্ঘৃণ্য কণ্ঠে চিৎকার দিয়ে ডাকল, আমার জান, কোথায় তুই? প্রণয় পাগলের মতো অন্ধকারে কয়েক পা এগোতেই প্রিয়তার হাতের কবজিতে পা ঠেকে থমকে যায় প্রণয়। নিজের প্রাণের অস্তিত্ব পেয়ে অন্ধকারে হাঁটু মুড়ে বসে পড়ে মেঝেতে। মাথার ব্যথায় চোখ মুখ খিচে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে প্রিয়তা। কান্না মিশ্রিত ভেজা কণ্ঠে ডাকে, প্রণয় ভাই। প্রণয়ের মনে হলো কেউ তার কলিজায় বিষ মাখানো ধারালো কোনো অস্ত্র ঢুকিয়ে দিল। হুট করেই সে অন্ধকারে জাপটে জড়িয়ে ধরল প্রিয়তাকে নিজের বুকে। যেন প্রাণ পাখিটাকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলতে পারলে সব সমস্যার অবসান। প্রণয়ের ঈষৎ বুকের আদরে নিজেকে ধরে রাখতে পারল না প্রিয়তা। দু হাতে প্রণয়ের বুকের পাঞ্জাবি মুঠো করে ধরল। প্রণয় এক হাতে প্রিয়তার পিঠ জড়িয়ে অন্য হাতে মাথায় রাখল। সান্ত্বনা দিয়ে নরম কণ্ঠে শুধালো, তুই এখানে কি করছিস পাখি? আর এইভাবে মেঝেতে পড়ে কাঁদছিস বা কেন? বল আমার জান, কেউ তোকে কিছু বলেছে? কান্নার তোরে প্রিয়তার জবাব দিতে পারল না। পাঞ্জাবি মুঠো ছেড়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল প্রণয়ের পুরুষালী পিঠ, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। প্রিয়তার ঊর্ধ্বগতিতে চলা হার্টবিট স্পষ্ট শুনতে পারছে প্রণয়। তার চতুর মস্তিষ্ক বলছে এখানে বিশেষ কিছু হয়েছে। প্রণয় প্রিয়তাকে ছাড়িয়ে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু ছাড়তে চাইল না প্রিয়তা। এটাই হয়তো শেষবার। এমন সুযোগ হয়তো এ জীবনে আর কখনো আসবে না। এই বুকে হয়তো আর কোনো দিন সে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারবে না, সুখ দুঃখের কথা বলতে পারবে না, ভয় পেলে মুখ গুজে বসে থাকতে পারবে না। এই ঘ্রাণ হয়তো আর পাওয়া হবে না। প্রিয়তার পাগলামি অবলোকন করে কষ্ট পেল প্রণয়। মাথায় হাত বুলিয়ে বলল, ছাড় জান, দেখতে দে আমায়, কি হয়েছে? প্রিয়তার তবুও ছাড়ল না। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে অশান্ত কণ্ঠে বলল, কিছু হয়নি। প্রণয় ভাই যাবেন না, প্রণয় ভাই প্লিজ যাবেন না, এভাবেই থাকুন কিছুক্ষণ। আমার এত ভালোবাসার আর কেউ নেই প্রণয় ভাই। আপনি আমার শেষ আশ্রয় ছিলেন, তাও তো কেড়েই নিলেন। শেষবার আমাকে একটু থাকতে দিন না আপনার বুকে। এই বুকটা আমার খুব আপন প্রণয় ভাই, খুব আপন। এই বুকে যে শান্তি, সে শান্তির এক ফোঁটাও এই দুজাহানের কোথাও নেই। বলে প্রণয়ের বুকের গভীরে মুখ গুজল প্রিয়তা। প্রণয়ের বুক কাঁপছে, চোখের কোণায় জমছে শরতের কালো মেঘ। মন ও শরীর দুটোই দুর্বল হয়ে আসছে এই নারীর পরশে। প্লিজ প্রণয় ভাই, একটু ভালো মতো জড়িয়ে ধরুন আমায়, বুকে নিন না। মনে করুন এটাই আমার শেষ ইচ্ছা। মানুষ তো ফাঁসির আসামিরও শেষ ইচ্ছা পূরণ করে। ওর কথা শেষ হওয়ার পূর্বেই কম্পিত কণ্ঠে ধমকে উঠল প্রণয়, একদম চুপ। কি উল্টাপাল্টা বলছিস? মাথা ঠিক আছে? ঠিক নেই তো। প্লিজ আই উইল ফিল ইউ প্রণয় ভাই। আপনাকে শেষবারের মতো একটু অনুভব করতে দিন আমায়, একটু ভালোবাসুন আমায়। প্রণয় আর নিজেকে আটকে রাখতে পারল না। নিজের দু বাহু দ্বারা প্রিয়তার মমের শরীরটা প্রশস্ত বুকে শক্ত করে চেপে ধরল। নিজের ছোট্ট প্রাণটা বুকে নিয়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগলো প্রণয়। জড়িয়ে ধরতেই যেন নরম শরীরটা মিলিয়ে গেল প্রণয়ের অস্তিত্বে। আমায় ভালোবাসেন প্রণয় ভাই আপনি? প্লিজ বলুন না, আজ আর চুপ করে থাকবেন না। ও প্রণয় ভাই প্লিজ বলুন। আমি মরে যাবো আপনাকে ছাড়া। আমি নিতে পারবো না অন্য কারো ছোঁয়া। আপনি ব্যতীত দ্বিতীয় কোনো পুরুষ আমায় ছুঁবে সেটা আমি সহ্য করতে পারবো না। সেই যাতনা নিতে পারবো না আমি। আল্লাহর বস্তে চুপ কর জান। আর না পারতেই আহত কণ্ঠে ধমকে উঠল প্রণয়। প্রিয়তার কণ্ঠ নির্গত এক একটা বাক্যে প্রণয়ের মনে হচ্ছে কেউ তার কলিজাটা শত শত টুকরোতে খণ্ডিত করছে।
সে পাপী, এটা সে স্বীকার করে, কিন্তু তার শাস্তি এতটা ভয়াবহ যা সইতে পারছে না প্রণয়ের রুহু। প্রিয়তা চুপ করলো না, পুনরায় ফুপিয়ে ফুপিয়ে বলল, প্লিজ বলুন না, একটাবার বলুন না আপনি ভালোবাসেন আমায়। আমি একা না, আপনিও আমায় ভালোবাসেন। বলুন না, দেখবেন সব ছেড়ে ছুড়ে আমি আপনার হয়ে যাব। প্রণয়ের গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, তবুও সে নিজেকে সামলে বহু কষ্টে বলল, আমি তোকে ভালোবাসি না জান, পাগলামি করিস না। আর কিছু বলল না প্রিয়তা। প্রণয়ের বুকে মুখ গুজে নীরবে পড়ে রইল। বাঁধন হারা চোখের পানিতে বুক গলা সব ভেসে যাচ্ছে। প্রণয়ের সহ্যের বাঁধ ভাঙছে। এখানে থাকলে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করবে সে। তাই এখানে আর এক সেকেন্ডও নয় ভেবে প্রিয়তাকে জোরপূর্বক নিজের থেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো প্রণয়। দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো। একবারের জন্যও আর তার পেছনে ফিরে তাকালো না। প্রিয়তা প্রণয়ের হাত ধরার চেষ্টা করলো, কিন্তু থামলো না। প্রণয় তাকে নিঃসঙ্গভাবে একা ফেলে চলে গেল। প্রিয়তার মনের অসহ্য যন্ত্রণায় মেঝেতে শুয়ে পড়ে। গলা কাটা মুরগির ন্যায় ছটফট করতে লাগলো। এত কিছুর পরও জীবন সুন্দর। প্রণয় চলে যাওয়ার কিছু মুহূর্ত পরে তাড়াহুড়া করে ছুটে এলো পরিণীতা। প্রিয়তাকে নোংরা মেঝেতে পড়ে থাকতে দেখে পরম মমতায় বুকে জড়িয়ে নিল। প্রিয়তা আশ্রয়স্থল পেয়ে ঝাপটে ধরল, গড়িয়ে পড়ল পরীর বুকে। বড় বোন নাকি মায়ের সমতুল্য হয়, তাই হলো। পরিণীতাকে জাপটে ধরে হু হু করে কেঁদে উঠল প্রিয়তা। পরিণীতা মাথায়, গালে, গলায় হাত বুলিয়ে দিতে দিতে আদুরে কণ্ঠে বলল, হুশ, কাঁদিস না বোন আমার, শান্ত হ, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। কিন্তু প্রিয়তার কান্নার বেগ যেন বেড়েই চলল। পরিণীতা প্রিয়তার চোখ মুখ মুছে দিয়ে তাকে ঘর থেকে বের করে নিজের ঘরে নিয়ে গেল। বিছানায় বসিয়ে ঠান্ডা এক গ্লাস পানি প্রিয়তার হাতে ধরিয়ে দিল। চুলে হাত বুলিয়ে বলল, কাঁদিস না বোন, পানিটা খা। কান্নার তোরে প্রিয়তার ফর্সা মুখখানি রক্তাবর্ণ ধারণ করেছে। পরিণীতা তীক্ষ্ণ চোখে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো প্রিয়তার ক্ষত চিহ্নগুলো। গভীর রজনীতে বুনো শিয়ালের হুঙ্কার গর্জন ভেসে আসছে একটু দূরের জঙ্গল হতে। পরিবেশ গাছ ছমছমে ভৌতিকতা, যেন কারো মৃত্যুর দাবানম বেজে গেল নিঃশব্দে। জঙ্গলের কিছুটা সামনে খারাপ পাহাড়ের প্রান্তে হাত পা মুখ বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে এক তরুণী। ভয়ে আতঙ্কে তার শির দ্বারা বেয়ে নামছে ঠান্ডা স্রোত। কপালের লবণাক্ত বিন্দু বিন্দু ঘামের ফোঁটা টপ টপ করে ঘাড় বেয়ে নেমে আসছে। শক্ত কাপড় দ্বারা মুখ বাঁধার দরুন চিৎকার দিতে অক্ষম সে। আর না পারছে হাত পা নাড়াতে। পা ফসকে গেলে বা একটু এদিকে ওদিকে হলেই সাক্ষাৎ জমের দুয়ারে সোজা গিয়ে পড়বে 500 ফুট নিচে। চাঁদের আলোয় খারাপ পাহাড়ের গভীরতা দেখে মাথা চক্কর দিয়ে উঠল মেয়েটার। এভাবে কয়েক মুহূর্ত অতিবাহিত হওয়ার পর দূরে কোথাও হইতে গাড়ির ইঞ্জিনের ব্রেক কষার শব্দ শোনা গেল। চমকে উঠল মেয়েটা। উৎসুক দৃষ্টিতে চেয়ে রইল আলো অন্ধকার মাখানো রাস্তার পানে। দূরের সেই নিকষ কালো অন্ধকার ভেদ করে ধীরে ধীরে স্পষ্ট হলো পাঞ্জাবি পরিহিত এক পুরুষ অবয়ব। সে পুরুষকে চিনতে এক মুহূর্ত সময় লাগলো না মেয়েটার, তবে চিনে ফেলতেই আতঙ্কে গা কাটা দিয়ে উঠল। ব্যক্তিটা যত কাছে আসতে লাগলো মেয়েটা ততই এক পা দু পা করে খাড়া খাদের দিকে পেছাতে লাগলো। তার সামনে যেন সাক্ষাৎ মৃত্যু দণ্ডায়মান। তুহিনার দৃষ্টিতে কাকুতি, প্রণয়ের দৃষ্টিতে ভয়াবহ নিষ্ঠুরতা, সঙ্গে প্রতিশোধের দাবানলে কলিজায় জ্বলছে আগুন। প্রণয় এক পা দু পা করে এগিয়ে এসে তুহিনার থেকে ঠিক 7 পা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। পেছনে থাকা গার্ডদের দিকে ইশারা করতেই একজন গার্ড এসে তুহিনার মুখের বাঁধন খুলে দিল। সঙ্গে সঙ্গে অস্থির কণ্ঠে চিৎকার করে মাফ চাইতে লাগলো তুহিনা। আমাকে মাফ করে দিন ভাইয়া, আমি বুঝতে পারিনি, না বুঝে করে ফেলেছি। আমাকে মাফ করে দিন, আমাকে মারবেন না বলে তীব্র কান্নায় ভেঙে পড়ল তুহিনা। তবে এসব ফ্যাসফ্যাসে কান্নার সামনে ব্যক্তিদের উপর কতটা প্রভাব পড়ল সঠিক বোঝা গেল না। কিন্তু আপনারা তো জানেন, আজরাইল ফেরেশতার জানে দয়া মায়া থাকলেও আবরার শিকদার প্রণয়ের জানে কোনো দয়া মায়া নেই। হিউম্যান হ্যান্টার সে।
হ্যান্ড করা তার নেশা, আর যদি সাথে থাকে প্রতিশোধ। তুহিনা আবার মিনতি করে বলল, আমি হিংসায় পাগল হয়ে গিয়েছিলাম ভাইয়া, আমাকে মাফ করে দিন। আমি অনেক দূরে চলে যাব। আমি প্রিয়তাকে ইচ্ছে করে মারতে চাইনি, আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। প্রণয় কয়েক সেকেন্ড এসব শুনল, তবে কোনো প্রত্যুত্তর না করে রিভলভার তুলে ঠাস ঠাস করে পরপর দুটো বুলেট তুহিনার কপাল বরাবর ঠুকে দিল। এক মুহূর্তের নীরবতা, অতঃপর চোখের পলকে তুহিনার রক্তাক্ত নিথর শরীরটা গড়িয়ে পড়ল খারাপ পাহাড়ের নিচে। প্রণয় একদম শান্ত নির্লিপ্ত, যেন মানুষ নয়, একটা মশা মেরেছে। সে হাতের কালো রিভলভারটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে ঘাড় বাঁকিয়ে হিংস্র কণ্ঠে বলে উঠল, আবশ্যিকদের প্রণয়দের শত্রুদেরকে মারে না, আঘাত করতে দেয়, কিন্তু যারা তার দুর্বলতা পয়েন্ট আউট করে আঘাত করতে চায় তাদের গার্ডস। বলে হুঙ্কার দিয়ে উঠল প্রণয়। গার্ড দুটো দৌড়ে এলো, মাথা নিচু করে বলল, প্রণয় বলল, এই ব্লাডি বিচটাকে তুলে আমার রিওর জন্য ডিনার হিসেবে হিউম্যান থাই স্যুপ রেডি করো, অবশ্যই যেন টেস্টি হয়, না হলে রিও। বলে রক্তিম দৃষ্টি নিক্ষেপ করলো গার্ড দুটোর পানে। গার্ড দুটো কাঁপতে কাঁপতে বলল, প্রণয় বাঁকা হেসে পুনরায় ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো খাদের দিকে। চেহারা সৌন্দর্য মাধুর্য উড়ে গিয়ে হিংস্র পশুর ন্যায় দেখাচ্ছে তাকে, যার ডিকশনারিতে মায়া বলে কোনো শব্দ এক্সিস্ট করে না। জানালার পাশে দাঁড়িয়ে আলো অন্ধকার মিশ্রিত আকাশের পানে তাকিয়ে আছে দেবী। রাত প্রায় শেষ হতে চলছে। পূর্ব আকাশে দেখা মিলছে এক টুকরো রক্তিম সূর্যের। চোখ মুখের অবস্থা বেগতিক মেয়েটার, হয়তো সারা রাত ঘুমায়নি। এখনো অঝোর ধারায় অশ্রু প্রবাহিত হচ্ছে গাল বেয়ে। অতিরিক্ত কান্নার জন্য মাথাটা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। এমন সময় খট করে দরজার পাল্লায় শব্দ হলো। স্থির হলো দেবী। আকাশ হইতে মনোযোগ সরিয়ে এনে কাঠের দরজার পানে তাকালো। কী রকম এলোমেলো ভঙ্গিতে বিধ্বস্ত অবস্থায় ঘরে প্রবেশ করলো আবির্ভাব। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো লাল, বুকের দিকের পাঞ্জাবির বোতাম ছেঁড়া। সে বিছানা থেকে বালিশ তুলে সোফার পানে এগিয়ে যেতেই পেছন থেকে শক্ত কণ্ঠে ডেকে উঠল দেবী। দাঁড়াও। পা থামালো আবির্ভাব। সারা রাত না ঘুমানোর জন্য তার মাথা ঝিমঝিম করছে। পুরো রাত কার সাথে ফুর্তি করে এসেছো ডাক্তারবাবু? ঘরে সুন্দরী বউ কি চোখে লাগে না? কোনো রকম রাগারাগি ছাড়াই শান্ত মস্তিষ্কে কথাগুলো ছুড়ে দিল দেবী। আবির্ভাব তীব্র বিস্ময়ে কিংকর্তব্য বিমুখ চোখে তাকিয়ে রইল দেবীর পানে। কি শুনলো? এটা সে জেনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। দেবীর পায়ে পায়ে এগিয়ে এলো আবির্ভাবের নিকট। আবির্ভাবের মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে নিরীক্ষ করে চোখে চোখ রেখে বলল, বলো, কার কাছে রাত ফুরিয়ে এলে? প্রথমে অবাক হলেও এখন ওর গা জ্বালানো কথার ধরনে চরম রেগে গেল আবির্ভাব। কোনো নারীর উপর রাগ প্রকাশ করা তার ধাঁচে নেই যদিও, তবে এই মুহূর্তে মেজাজ ঠিক রাখতে পারল না আবির্ভাব। চেঁচিয়ে বলল, আমি ফুর্তি করতে গিয়েছিলাম, তোমার আমাকে এমন মনে হয়? প্রতিক্রিয়ার পরিবর্তন হলো না দেবীর। তোমাকে তো একদম অন্যরকম মানুষ মনে হতো আবির্ভাব, কিন্তু তুমি তো আসলে আমি আসলে কি? কাপুরুষ। দেবী, গলার জোরে নিজেকে বীর পুরুষ প্রমাণ করার চেষ্টা করো না আবির্ভাব। তুমি দেহলোভী। তোমার যদি এত শরীরের চাহিদা ছিল তাহলে তোমার বিবাহিত স্ত্রী আমি কি ছিলাম না? বিয়ের পরে ওই মেয়েটার শরীর পছন্দ হলো যে রাত কাটিয়ে জামা কাপড় ছিঁড়ে ফেললে? আর ওই মেয়েটা তো শুনেছিলাম ভদ্র পরিবারের মেয়ে। তাহলে একটা বিবাহিত পুরুষের সাথে কিভাবে অবৈধ সম্পর্ক রাখতে? কথা সমাপ্ত করতে পারল না দেবী। পূর্বেই তার নরম গালে পুরুষালী হাতের শক্ত এক চপেটাঘাত পড়ল। মাথা ঘুরে উঠল দেবীর। আবির্ভাবের রাগের শরীর কাঁপছে। দাঁতে দাঁত পিষে বলল, আজ প্রথম ভুল ভেবে মাফ করে দিলাম, কিন্তু আজ যা বলেছ আর তা একবারও যদি পুনরাবৃত্তি করেছ তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না দেবী। দেবী গালে হাত চেপে ধরে চিৎকার করে বলল, এই তো বীর পুরুষ, সারা রাত অন্য নারীর সাথে ফুর্তি করে ভোর রাতে এসে ঘরে বউ পেটানো, এটাই তাহলে তোমার আসল রূপ? আবির্ভাব ক্রোধে মাথা চেপে ধরে বলল, আমার মাথা খারাপ করো না দেবী, তুমি তোমার মতো থাকো আর আমায় আমার মতো থাকতে দাও। এবার চরম রেগে গেল দেবী। আবির্ভাবের পাঞ্জাবির কলার চেপে ধরে বলল, আমি আমার মতো থাকবো বলে তো বিয়ে করিনি। আবির্ভাব সরিয়ে দিল তাকে। পাঞ্জাবির কলার ঝাড়তে ঝাড়তে রেগে বলল, 100 দিন বলেছি, ছুবে না আমায়। কেন ছুবো না?
আমি তোমার স্ত্রী, সম্পূর্ণ অধিকার আছে তোমার উপর। দেবী কঠিন কণ্ঠে বলল। আবির্ভাব স্পষ্ট উত্তরে জানিয়ে দিল। তোমার কোনো অধিকার নেই আমার উপর। আচ্ছা, আমার অধিকার না থাকলে কার অধিকার আছে? ওই মেয়েটার। দেবীর কথাবার্তায় আবির্ভাব বুঝলো দেবী সব জেনে গেছে। তুমি যদি এত সুপুরুষ হয়ে থাকো, তাহলে বন্ধুর বোনের সাথে তোমার এত মাখামাখি কিসের? নাকি ও শরীরের মোহ বিয়ের পরও ছাড়তে পারছো না? পুনরায় দেবীর গালে শক্ত হাতের চর বসিয়ে দিল আবির্ভাব। এবার ঠাস করে মেঝেতে পড়ে গেল দেবী। তীব্র কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। আবির্ভাবের অন্তরে কিঞ্চিত খারাপ লাগলো। সে মেয়েদের গায়ে হাত তোলে না, অথচ দেবী বসা থেকে উঠে নিরীহ কণ্ঠে বলল, আমার জীবনটা কেন নষ্ট করে দিলে আবির্ভাব? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, কেন বিয়ে করলে আমায়? আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আবির্ভাব। তুমি যেহেতু সব জেনে গেছো, তোমার কাছে এখন আর কিছুই গোপন করার নেই দেবী। আমি কখনো তোমাকে ভালোবাসিনি, বিয়ে করতে চাইনি, এটাই মূল কথা। আর তোমার বাকি যা প্রশ্ন আছে আমার মায়ের কাছ থেকে জেনে নিও, উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন। এমন করে বলো না আবির্ভাব, আমি কি তোমার মনে একটুও জায়গা করতে পারিনি? না, তুমি আমার কেবল দায়িত্ব। বিয়ের আগে আমার মা বলেছিলেন তোমার দায়িত্ব যেন এতটুকুই হেরফের না করি। আমি করিনি, অক্ষরে অক্ষরে তোমার সকল দায়িত্ব পালন করেছি, করব। কিন্তু আমি তোমায় ভালোবাসি না। আর আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, দায়িত্বের বাইরে তুমি আমার কাছ থেকে কিছু আশা রেখো না। আমার মন, আমার প্রাণ জুড়ে কেবল একজনই আছে, আর আজীবন সেই থাকবে। মৃত্যু অবধি আমার ভালোবাসার সর্বাংশ অংশীদার কেবল সে, আর তা অপরিবর্তনীয়। আমি তাকে ভুলতে চেষ্টা করিনি, ব্যাপারটা এমন নয়। আমি খুব চেষ্টা করেছি, কিন্তু যখনই চেষ্টা করতে গেছি তখনই মৃত্যু পথযাত্রী হতে হয়েছে আমায়। তাই আমি এখন স্পষ্ট বুঝতে পারি, তাকে ভালোবাসা ব্যতীত আমি নিঃশ্বাস ফেলতে পারবো না। সে প্রবাহিত হচ্ছে আমার মনে, শরীরের রক্তে, সর্বাঙ্গে। তুমি চাইলে এই সম্পর্ক থেকে মুক্ত হতে পারো, কোনো বাধা নেই। আমার দিক থেকে সবসময় সাপোর্ট পাবে। তুমি যতটা ক্ষতিপূরণ দাবি করবে আমি তোমায় সব দেব, শুধু এই মনটা তুমি দিতে পারবো না। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না আবির্ভাব। ঘরের সব লাইট নিভিয়ে সোফায় শুয়ে পড়ল চুপচাপ। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল দেবী। এই সম্পর্ক ভাঙ্গার কথা সে দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। আবির্ভাব যেমন মৃত্যু পর্যন্ত ওই মেয়েটাকে ভুলতে পারবে না, দেবীও তেমন পারবে না আবির্ভাবকে ভুলতে। কিন্তু এখন কি করণীয় তার? আবেগ চেপে রেখে কিছুক্ষণ ভাবল দেবী। উপায়ন্তর না পেয়ে ফোন করলো শাশুড়ির নাম্বারে। বিয়ের দ্বিতীয় দিন গায়ে হলুদের উৎসবের আবেশে হলুদের সাজে সেজে উঠেছে প্রণয়কুঞ্জ। সকাল প্রায় 9টার কাছাকাছি। তবে তন্ময় আর অরণ্য উঠার আগে আগেই নাস্তার কাম সবার করে দিয়েছে অন্যরা। বিধায় ওরা দুজন মুখ চুন করে বসে আছে ড্রয়িং রুমের সোফায়। খিদেতে তাদের পেট প্রায় কয়েক লক্ষ হাতি ঘোড়া দৌড়াদৌড়ি করছে, কিন্তু হাঁড়ি পাতিল সব ফাঁকা। এই ব্যাপারে তারা যখন বাড়ির মহিলা সমিতি চেয়ারম্যানের নিকট আবেদন জানাতে গিয়েছিল, তখন অনুশ্রী বেগম উল্টো তাদের ঝাড়ি মেরে বলেছিলেন, নবাব পুত্তরেরা বেলা 10টা অবধি নাক ডেকে ঘুমোবে, আর আমি হাতে খাবার প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকবো? যা তো বাপ, সব সামনে থেকে ভেজাল করিস না। এরপর থেকেই তারা দুজন মুখ ঝুলিয়ে বসে আছে সোফায়। ভাইদের এই দুর্দশা দেখে বেশ মায়া লাগলো ধীরার। সে রান্নাঘর থেকে একটা বিস্কুটের কৌটা এনে অরণ্যের হাতে দিয়ে বলল, ওই দিয়ে এই কাজ চালাও ছোট ভাইয়া, আপাতত আর কিছুই পাবে না। বেশ। সেই তখন থেকেই তারা দু ভাই হাঙ্গরের মতো খাবলা খাবলি করছে সেই বিস্কুটের কৌটা নিয়ে। অরণ্য একবার টানছে তো তন্ময় একবার টানছে, তবে তাদের এসব কর্মকাণ্ড কাউকেই পাত্তা দিচ্ছে না। এক পর্যায়ে বিস্কুটের কৌটাটা নিয়ে চলেই গেল তন্ময়। তাই অরণ্য আর বসে থেকে কি আঙ্গুল চষবে? সেও পেটে গামছা বেঁধে নিজের ঘরে চলে গেল। মিনিট 20 পর বাইরে থেকে নকের আওয়াজ ভেসে এলো। আসো। ভেতর থেকে জবাব দিল অরণ্য। দরজা ঠেলে কক্ষে প্রবেশ করলো ত্রিধা, হাতে খাবারের ট্রে। অরণ্য স্টাডি টেবিলের চেয়ারে বসে মনোযোগের সহিত অফিসের মেল সেন্ড করছিল। সে লক্ষ্য করলো না ত্রিধার উপস্থিতি। অরণ্যকে গভীর মনোযোগের সহিত ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে দেখে এগিয়ে এলো ত্রিধা। ট্রেটা সেন্টার টেবিলের উপরে রেখে কফির মগটা অরণ্যের চোখের সামনে ধরে বলল, আপনার কফি। রিনরিন মিষ্টি কণ্ঠের সাথে চোখের সামনে উচ্ছ্বাসিত হলো একজোড়া মোলায়েম ফর্সা হাত। অরণ্য ল্যাপটপ থেকে চোখ তুলে উপরে তাকাতেই আবারও ধাক্কা খেল।
গতদিনের ন্যায় আজও হারিয়ে গেল সবুজ সরাবরে। ত্রিধার পরনে সাদা সালোয়ার কামিজ, চোখে হালকা কাজল, ঠোঁটে পাতলা লিপস্টিক আর কোমর ছড়ানো হালকা ঢেউ খেলানো খোলা চুল। তবে সব থেকে বেশি আকর্ষণীয় সবুজ চোখের চিকন কালো কাজল রেখা। অরণ্যর ধ্যান জ্ঞান খুইয়েই মনোগ্রস্ত ন্যায় ত্রিধার পানে হাত বাড়িয়ে দিতেই আচমকা বিকট শব্দের চিৎকার দিয়ে উঠল। উক্ত কাণ্ডে হতভম্ব হয়ে গেল ত্রিধা। চোখ বড় বড় করে তাকিয়ে রইল অরণ্যের পানে। অরণ্য চিংড়ি মাছের মতো লাফ দিচ্ছে। নারীর মোহে পড়ে সে সর্বনাশ করছে। তখন সে কফি নিতে গিয়ে পাশে থাকা গরম দুধের গ্লাসে ধাক্কা দিয়েছে, যার ফলশ্রুতিতে পুরো এক গ্লাস উতলানো গরম দুধ উল্টে পড়েছে তার গুপ্তধনে। এখন কথায় পড়েছে, আপনারাই বুঝে নিন। অরণ্যকে এভাবে ছটফট করতে দেখে ঘাবড়ে গেল ত্রিধা। হাতে থাকা কফির মগটা পাশে রেখে দ্রুত শিপনের অন্যাটা দিয়ে চেপে ধরল অরণ্যের গুপ্তধন। সাথে সাথে তিরিং বিরিং করা থামিয়ে দিল অরণ্য। দুজনেই হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল একে অপরের মুখের দিকে। অতঃপর লাফিয়ে উঠে ওয়াশরুমের দিকে দৌড় দিল অরণ্য। কয়েক সেকেন্ড কি থেকে কি ঘটে গেল সব কিছু মাথার উপর দিয়ে গেল ত্রিধার। ত্রিধা গালে হাত দিয়ে বসে পড়ল অরণ্যের চেয়ারে। এই বেটার সাথে দেখা হলেই কি উদ্ভট কাণ্ড করতে থাকে। ওই ব্যাটার থেকে বেশি বেটার ওটার সাথে দেখা। ছি ছি, কি লজ্জা। সে গ্লাসটার দিকে তাকিয়ে দেখলো প্রায় পুরো গ্লাসের দুধ উপরে পড়েছে। ত্রিধা দুধের উষ্ণতা চেক করতে গ্লাসে হাত দিয়ে দেখলো গ্লাসটা এখনো প্রচণ্ড গরম। আসলে এগুলো ক্ষীরাই দিয়ে পাঠিয়েছিল ওকে। ত্রিধা অরণ্যের জন্য দুঃখ প্রকাশ করে মনে মনে বলল, আহারে বেচারা, কতই না জ্বালা করছে হয়তো। যাই বরফ নিয়ে আসি। বলে নিচে নেমে গেল সে। কিছুক্ষণ পর কোমরে শুধু একটা টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো অরণ্য। বংশীয় প্রদীপে ফসকা পড়েছে বিরাট কয়েকটা। ঠিক তখনই ঘরে প্রবেশ করলো ত্রিধা, হাতে বরফের বাটি। এই যে আপনার বরফ। বলতেই থমকে গেল ত্রিধা। অরণ্যের এই টাওয়াল অবতার পুনরায় দর্শন করে চোখ বড় হয়ে এলো আপনা আপনি। লোকটা আবারও টাওয়েল পরে আছে, জামা কাপড় কি নেই নাকি? জিম করা সুগঠিত পেশিবহুল শরীর দৃশ্যমান। লজ্জা পেল ত্রিধা, মনে মনে বলল, কি নির্লজ্জ লোক রে বাবা। যদিও অরণ্যের এসব লজ্জা শরমের বালাই নেই, সে ত্রিধার দিকে এগিয়ে আস্তে আস্তে আহত স্বরে বলল, প্রথমে দেখে নিলে আর এখন জ্বালিয়ে দিলে, কি শত্রুতা বলো তো আমার সাথে আর আমায়। যাই হোক, আবার কি জ্বালাতে এসেছো? অরণ্যের খোঁচা দেওয়া কথায় চট করে জ্বলে উঠল ত্রিধা। সে অরণ্যের দিকে এগিয়ে এসে মুখ ঝামটা দিয়ে বলল, আপনার ওই ফ্লপ সিনেমা দেখার কোনো ইন্টারেস্ট ছিল না আমার। আর আমি আপনার অ্যান্টেনা জ্বালাইনি, আপনি নিজেই জ্বালিয়েছেন। হোয়াট অ্যান্টেনা? অবাক হয়ে বলল অরণ্য। ত্রিধা ঢোক গিলল। কিছু না বলে বরফের বাটিটা তুলে ধরল অরণ্যের মুখের সামনে। অরণ্য ভ্রু কুঁচকে বাটির দিকে তাকিয়ে বলল, এটা দিয়ে কি করব? সঠিক জিনিসের সঠিক ব্যবহার করতে না জানলে আর কি করবেন, মুড়ি খাবেন। বলে মুখ ঝামটা দিয়ে চলে গেল ত্রিধা। অরণ্য বোকার মতো বাটি হাতে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ ভাবার পর বুঝলো এটা কোন কাজে লাগবে। বাঁকা হাসলো অরণ্য, সাথে ঝালে চিৎকার দিয়ে উঠল। পুনরায় বরফের বাটি নিয়ে ছুটল ওয়াশরুমে। এই ভর দুপুরবেলা কাঠফাটা রোদ্দুরে তোমাদের পদ্মবিল দেখার ইচ্ছা জাগলো কেন শুনি? ওনার আঁচল দিয়ে কপালের ঘামটুকু মুছে ক্লান্ত কণ্ঠে বলল শ্রেতা। সূর্য তখন মধ্য গগনে দণ্ডায়মান। তাপে মনে হচ্ছে শরীরের চামড়া ঝলসে যাবে। এই খা রোদে ধান ক্ষেতের আইল দিয়ে হাঁটছে ইরফান, শ্রেতা, ত্রিধা, তীরা, লাবিবা। তারা মূলত রায়পুরের বিখ্যাত শাপলা বিল দেখতে বায়না ধরেছিল, বিশেষ করে লাবিবা। ত্রিধা জিভ বের করে বড় নিঃশ্বাস ফেলে বলল, আমি মোটেও আসতে চাইনি আপু। এই চামচিকির মতো দেখতে মেয়েটার জন্য কবে না আমি জানি আমার জীবনটাই বেরিয়ে যায়। লাবিবা গাল ফুলিয়ে বলল, তুই আমার চামচিকে বলি জানো? তুই কি অন্য কিছু শুনলি? ওদের আবার ঝগড়া লেগে গেল। প্রগাঢ় দীর্ঘশ্বাস ত্যাগ করলো
শ্রেতা। অতিরিক্ত রোদের তাপে তার ফর্সা চামড়া লাল টকটকে আপেলের মতো লোভনীয় লাগছে। গাল দুটো মাত্রাতিরিক্ত গোলাপি আভা নিঃসরণ করছে। ইরফান সেদিকে তাকিয়ে ঢোক গিলল, আনমনে বলল, রাসবেরি। তৎক্ষণাৎ ইরফানের দিকে দৃষ্টিপাত করলো শ্রেতা। বেশি গরম লাগার দরুন এক প্রকার দৌড় দিল তীরা। ত্রিধা লাবিবা। এই বিশাল ধান জমি পেরোতে পারলেই ছায়া বন, তখন আর রোদ লাগবে না। সেই ভেবেই তাড়াহুড়া করে দৌড় দিল ওরা তিনজন। একলা ফেলে গেল ইরফান ও শ্রেতাকে। শ্রেতা ভ্রুকুসকে বলল, কোথায় রাইসবেরি? মধুর কণ্ঠে ধ্যান ভাঙল ইরফানের। সে ফিসেল হেসে বলল, তুমি দেখতে পাচ্ছ না? দুপাশে নাবোধক মাথা ঝাঁকালো শ্রেতা। ইরফান ঠোঁট কামড়ে ধরল। পকেট থেকে ফোন বের করে হাই ব্রাইটনেস দিয়ে শ্রেতার সম্মুখে ধরল। শ্রেতা দেখল গরমে তার অবস্থা বেগতিক। ইরফান পুনরায় বলল, আমি বুঝি না তুমি নারী নাকি অন্য কিছু, কখনো ব্লুবেরি তো কখনো র্যাসবেরি। দুটোই জঘন্য খেতে। বলে উঠল শ্রেতা। ওরা দুজন পাশাপাশি হাঁটছে। সরু আইল বিধায় দুজনের গায়ে ঠুকাঠুকি লাগছে অনবরত। ইরফান একটু ভেবে বলল, তাহলে পাকা আম? আমি আম, জাম, কাঁঠাল, লিচু কোনোটাই নই। সেটা তো খেলেই বুঝতে পারবো। বিড়বিড় করে বলল ইরফান। কিছু বললেন ইরফান সাহেব? বলেছিলাম তুমি তো শুনলাম কানাডা থাকো, তাহলে এই গ্রাম এত ভালোভাবে চেনো কিভাবে? শ্রেতা ঝরঝরে হেসে বলল, এই গ্রামেই আমার জন্ম হয়েছে। এমনকি আমি ছোটবেলায় অনেকটা সময় এই গ্রামেই থেকেছি। এই গ্রামের অলিগলি সব আমার মুখস্থ। তাহলে তো ভালোই, হারিয়ে যাওয়ার ভয় নেই। আপনি কি বাচ্চা ছেলে হারিয়ে যাবেন? ওরা কিছুটা দূর এগোতেই শ্রেতাকে জুতো খুলে হাতে নিতে দেখে অবাক হলো ইরফান। জুতো খুলছো কেন? পায়ে কাদা লেগে যাবে যে। লাগুক, আপনিও ঝটপট জুতো খুলে হাতে নিন। কেন? সামনে অনেক কাদা। এই চিপচিপে এঁটেল মাটিতে জুতো একবার ঢুকে গেলে আর সহজে তুলতে পারবেন না। বলে তাড়া দিল শ্রেতা। ইরফানও তাই করলো। জুতো খুলে নিল। কয়েক পায়ে এগোতেই দেখলো সত্যি সত্যি অনেক কাদা, তার উপর অনেক পায়ের ছাপ। মানে মানুষ এই কাদার উপর দিয়েই হাঁটাচলা করে। ইরফান চোখ কপালে তুলে বলল, ওপারে যাবো কিভাবে? হেঁটে হেঁটে। হ্যাঁ? এ নয় হ্যাঁ, চলুন। বলে শ্রেতা গোড়ালির কাছের পা জামাটা গোড়ালি থেকে খানিকটা উপরে টেনে তুলল। সাথে সাথেই স্বর্ণালী রোদে ঝিল্লিক দিয়ে উঠল মাখনের মতো মোলায়েম ফর্সা পা। পা দেখেই কেমন নেশা ধরে গেল ইরফানের। শ্রেতা কাদা পানিতে পা দিতে নিলেই পেছন থেকে হাত টেনে ধরল ইরফান। শ্রেতা পেছন ফিরে প্রশ্ন চোখে তাকালো। ইরফানের কি যেন হলো। ঘোর লাগা কণ্ঠে আবদার করে বসল, এত সুন্দর পদযুক্ত এই নোংরা কাদায় চুবিও না। রাসবেরিও ডিজার্ভ করে না এত সৌন্দর্য। এমন অদ্ভুত কথায় শ্রেতা ভ্রু কুচকালো। উত্তপ্ত কণ্ঠে প্রশ্ন করল, পা না দিলে পার হব কিভাবে ইরফান সাহেব? রোদে তো ঝলসে গেলাম। কয়েক সেকেন্ড চুপ থাকলো ইরফান। এরপর আচমকায় একটা অদ্ভুত কাজ করে বসলো। সাথে সাথেই চমকে উঠে ইরফানের পিঠ খামচে ধরল শ্রেতা। শ্রেতা কিছু বুঝে ওঠার আগেই তাকে পাজা কোলে তুলে কাদায় নেমে যায় ইরফান। সে এক হাতে শ্রেতার পিঠ জড়িয়ে রেখেছে, তো অন্য হাতে তাদের দুজনের জুতা। শ্রেতা বিস্মিত চোখে চেয়ে আছে ইরফানের পানে। শ্রেতার মনে পড়ে গেল 4 বছর আগের সেই ঈদের দিনের কথা। দেখুন পাগলের ডক্টর, আমি এই হাঁটু পানি পেরিয়ে কিছুতেই ওপারে যাব না। প্রয়োজনে আমি যাবই না, তবুও এই পানিতে পা দেব না। তার উপর এই পানির মধ্যে যে পরিমাণ যোগ আছে, আমাকে গিলে খেতে তাদের লবণ লাগবে না। মুখ ভার করে বলল শ্রেতা। আবির্ভাব শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, আচ্ছা কি নষ্ট চরিত্রের জোক রে বাবা। এখন আমি খেতে পারলাম না, আর ওরা নাকি গিলে খাওয়ার পায়তারা করছে। ওদের তো রিমান্ডে নিয়ে ফাঁসিতে ঝুলানো উচিত। মাই লাভ। অভিমান করলো শ্রেতা। আবির্ভাবের বুকে কিল ঘুষি মারতে মারতে বলল, একদম নাটক করবেন না পাগলের ডক্টর, সত্যি আমি যোগ ভীষণ ভয় পাই। তাহলে এই অধম আপনার জন্য কি সেবা নিয়ে যেতে হতে পারে বলুন? গাল ফুলালো শ্রেতা। লোকটা সব বুঝেও না বুঝার ভান ধরছে। লজ্জাবতীর অভিমান দেখে ঠোঁট কামড়ে হাসলো আবির্ভাব। কানের লতিতে ওষ্ঠ ঠেকিয়ে গম্ভীর হাসকি কণ্ঠে বলল, কোলে চড়তে চাও সেটা মুখে বললেই তো হয়, এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন বোঝাতে হচ্ছে মাই লাভ? আমি তো তোমারই, আদেশ করবে আমায়।
লজ্জায় দৃষ্টি নত করে ফেলল শ্রেতা। তখনই আবির্ভাব তাকে এক হাতে পাজা খুলে তুলে নিল, অন্য হাতে শ্রেতার জুতো হাতে নিয়ে বলল, সাপ যোগ সব আমায় খাক। মাই লাভ, তুমি আমার বুকে থাকো। অপর প্রান্তে এসে শ্রেতাকে নামিয়ে দিল ইরফান। সে জানে শ্রেতা এখন তাকে কড়া কিছু কথা শোনাবে, কিন্তু তার বা কি দোষ? সে যে এই অবিচার দেখতে পারত না। তবে ইরফানের ভাবনা অনুযায়ী কিছু হলো না, বরং চোখ মুছতে মুছতে তার দিকে না তাকে অন্যদিকে দৌড় দিল শ্রেতা। তাজ্জব বনে গেল ইরফান, এটা কেমন রিয়াকশন? সন্ধ্যা ঘনিয়েছে অনেকক্ষণ। গায়ে হলুদের সাজে স্টেজে বসানো হয়েছে প্রিয়তা ও প্রেরণাকে। লাল হলুদ কম্বিনেশনের শাড়ির সাথে মানানসই কাঁচা ফুলের গহনায় ভীষণ মানিয়েছে দুজনকে। তার পাশে বসানো হয়েছে শুদ্ধ ও সাদাফকে। হলুদ পাঞ্জাবিতে তাদেরও মাত্রাতিরিক্ত সুদর্শন দেখাচ্ছে। জমকালো গায়ে হলুদের আয়োজন করা হয়েছে শিকদার বাড়ির গার্ডেন এরিয়াতে। হরেক রকম ফুলের সাজ আর ফেরি লাইটের সৌন্দর্যে মনোমুগ্ধকর লাগছে বাড়ির নল এরিয়া। সাউন্ড বক্সে ফুল দমে গান চালিয়ে উড়াধুরা নাচ দিচ্ছে তন্ময়, সমুদ্র, রাস, রাদিফ, সাদিফ, অভ্র, শুভ্র ও তাদের বন্ধুরা। তাদের ভাষ্যমতে লুঙ্গি তুলে ডান্স দিতে না পারলে বিয়ে বিয়ে ফিল আসে না। সাউন্ড বক্সে ফুল ভলিউমে বাজছে, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। যদিও ওই নাচন কোদন অংশগ্রহণ করতে পারছে না অরণ্য, বেচারার দুঃখের শেষ নেই। সকলে নিজ নিজ মতো এসে এসে বর বউয়ের সাথে ছবি তুলছে আর হলুদ মাখাচ্ছে। চলো দাদা, সবাই তো ওদের হলুদ মাখাচ্ছে, তাহলে তুমি কেন মাখাবে না? এটা তো হতে পারে না, এমন কপাল কয়জনের হয়? বলে প্রণয়কে টেনে নিয়ে এলো পরিণীতা। প্রিয়তাকে ডেকে বলল, আমার ভাই তোকে হলুদ না ছোঁয়ালে তোর বিয়ে সম্পূর্ণ হতেই পারে না প্রিয়। যতই হোক তোর জীবনে আমার ভাইয়ের যতটা অবদান ততটা সেজ চাচুরও নেই। চুপচাপ নত মস্তিষ্কে বসেছিল প্রিয়তা। পরিণীতার ধারালো বাক্যে চোখ উঠিয়ে সামনে তাকালো সে। সাথে সাথে বক্ষ পিঞ্জর কেঁপে উঠল প্রিয়তার। তীরের ফলার ন্যায় হৃদয়ে আঘাত আনলো একজোড়া গভীর বাদামি চোখ। আজও ওই চোখ দুটো অনেক কিছু বলতে চাচ্ছে প্রিয়তাকে, কিন্তু যার ভাষা বুঝতে আজও অক্ষম সে। পরিণীতা হলুদ দেওয়ার আগে হঠাৎ প্রিয়তার হাতের তালু মেলে ধরল, কিঞ্চিত বিস্ময় প্রকাশ করে বলল, তোর হাতের রং এত গাঢ় হলো কিভাবে প্রিয়? এত সুন্দর রং তো আমাদের কারো হয়নি। পরিণীতার কথায় প্রিয়তাকে চেপে ধরল তীরা, ত্রিধা, শুভ্র, দীপ্তিরা। ওর হাত টেনে ধরে দীপ্তি বলল, ওয়াও, সত্যি আপু, তোমার হাতের রং এত সুন্দর কিভাবে? আমরা সবাই তো সেম মেহেদি পড়েছি। তীরা ওকে ধাক্কা দিয়ে বলল, এত কিছু বুঝে আর এটা বুঝে না। এটা মেহেদির রং না রে পাগলা, এটা ভালোবাসার রং। সবার হাতে ফোটে না, তাই তোকে কে এত ভালোবাসে যৌবন? প্রিয়তার জবাব দিতে পারল না। তার দৃষ্টি সরছে না সেই পুরুষের মাদকীয় নেত্রোদয় হইতে। পরিণীতা পুনরায় প্রণয়কে ঠেলে বলল, ওদের হলুদ ছোঁয়াও দাদান। প্রণয় বিনা বাক্যে তাই বলল। হাতে অল্প একটু হলুদ নিয়ে আলতো করে শুয়ে দিল প্রিয়তার গালে। সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল প্রিয়তা। বন্ধ চোখের কোণ বেয়ে গড়িয়ে আসলো নিঃশব্দ অশ্রুকণা। পরপর প্রেরণা, শুদ্ধ, সাদাব সবাইকে দিল। স্টেজে উঠে এলো রাস আর অরণ্য। ওরা দুজন শুদ্ধের দু কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, এখন থেকে যখনই দেখা হবে তখনই বড় সম্বন্ধীদের ইয়া লম্বা একটা সালাম দেবে। এটা ভদ্রতা, বুঝতে পেরেছো ছোট জামাই? মনে রাখবে তুমি সব জামাইয়ের ছোট। বুক ফুলিয়ে বলল রাজ। শুদ্ধ ভ্রু বাঁকিয়ে তাকালো ওদের দুজনের পানে। তার মনে হচ্ছে ওরা বেশ আটঘাট বেঁধেই এসেছে। শুদ্ধ বাঁকা হেসে বলল, সম্বন্ধী সাহেবরা, তাহলে আপনাদের এই সম্মান প্রদর্শন কখন কখন করতে হবে একটু জানিয়ে দেবেন? কখন কখন মানে? সর্বক্ষণ করতে হবে। তাহলে সম্বন্ধীদের পশ্চাৎ দেশে যদি সম্মান প্রদর্শনীতে একটা একটা লাথি মারি, এটা সমস্যা হবে? তুমি কিন্তু বড় সম্বন্ধীদের মানহানি করছো ছোট জামাই। বেশি বাড়াবাড়ি করলে বউ পাবে না। ও আচ্ছা, আমার বউ আমি তুলে নিয়ে যাব।
বিয়ের খুশিতে লাফাচ্ছ, লাফাও, কিন্তু আছলা বায়স যখন খাবে তখন কেঁদে কুল পাবে না। মুখ বাঁকিয়ে বলল রাজ। বাস খাবো কেন? বউ মানে আছলা বায়স। একবার বিয়ে করো, প্র্যাকটিক্যালি সব বুঝে যাবে। থিওরির প্রয়োজন পড়বে না। কবে যে সিংহ থেকে মিনি বিড়াল হয়ে যাবে টেরও পাবে না। আমি এক নাগিন বিয়ে করে ফেসে গেছি, আর আমার বোন কেমন সেটাও আমি খুব ভালো মতন জানি। বিড়াল হব বলেই তো বেঁচে আছি সম্বন্ধী সাহেব। আমি আপনার মতো নাকি? আমার বউ যদি বলে সারাদিন বসে থাকতে, আমি সারাদিন বসে থাকবো। এসব প্রথম প্রথম মনে হয়। সকলে মিলে ঘিরে ধরল প্রণয়কে গান গাওয়ার জন্য। প্রণয় জোর দিয়ে মানা করতে পারল না। প্রিয় তার চোখে চোখ রেখে স্নান কণ্ঠে সুর তুলল। तुम मेरे हो इस पल मेरे हो, कल शायद ये आलम न रहे, कुछ ऐसा हो तुम न रहो, कुछ ऐसा हो हम न रहे, ये रास्ते अलग हो जाए, चलते चलते हम खो जाए, मैं फिर भी तुमको चाहूँगा, मैं फिर भी तुमको चाहूँगा, इस चाहत में मर जाऊँगा, मैं फिर भी तुमको चाहूँगा। হাতের মুঠোয় বড় একটা ফল কাটার ছুরি চেপে ধরে ছাদের এক কোণায় চুপচাপ বসে আছে এক মানবী। নিস্তব্ধ পরিবেশে প্রবাহমান দমকা হাওয়ার সহিত তিমিরাচ্ছন্ন আকাশের গুমুট গুমুট শব্দ এক নিগ্রোট সান্নাটা ঢেলে দেয় প্রকৃতিতে। নিস্তব্ধ রজনীতে পরনের হলুদ শাড়িটা বারবার বাতাসের ঝাপটায় উড়ে যাচ্ছে। নীলাভ চোখ দুটো রক্তিম মায়াবী কোমল বদনে নিগ্রট বিষাদের ছাপ। এতটুকু জীবনের শত শত ব্যর্থতার ভারে নুয়ে পড়েছে তার সকল মনোবল, হার মেনে নিয়েছে সে জীবনের নিকট। নিজের জন্মদাত্রী মাই যেখানে বুঝলো না সেখানে অন্যরা বুঝবে, সেটা কল্পনা করার নিছক মূর্খামি ব্যতীত আর অন্য কিছু নয়। নিজের গর্ভধারিণী মা যেখানে নষ্টা বলে আখ্যায়িত করলো, সেখানে অন্যদের কলঙ্কিনী বলাটা বিশেষ দোষের কিছু নয়। পৃথিবীতে কারো কাছেই তার খুব একটা মূল্য নেই তার অনুভূতির। না চাইতেও সকলে কেন জানি তার ভালো করতে উঠে পড়ে লেগেছে, কিন্তু সে আসলে কিসে ভালো থাকবে তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। পৃথিবীর একমাত্র বান্দা যে কিনা তার ভালো চায়নি, ভালো রেখেছিল, সেও এখন মুখ ফিরিয়ে নিয়েছে, ভালো চাইতে শুরু করেছে। অবশেষে শেষ চেষ্টাটাও ব্যর্থ হলো। প্রিয়তার গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা করছে। না চাইতেও উগরে আসা কান্নাতে দম বন্ধ হয়ে আসছে মেয়েটার। বাড়ি ভর্তি মানুষ, তাই শব্দ প্রতিহত করে ডান হাতে মুখ চেপে ধরল। তীব্র দুঃখ, কষ্ট, যন্ত্রণার ব্যর্থতায় মিশেলে এখন নতুন এক অনুভূতি কাজ করছে, অপরাধবোধ। কিন্তু সে তো নিজের স্বার্থে শুদ্ধ ভাইকে ব্যবহার করতে চায়নি, একদম চায়নি ব্যবহার করতে। শুধু শুনতে চেয়েছিল সেই শব্দগুচ্ছগুলো যেগুলো শোনার জন্য তার প্রাণ ছটফটে মরছে বহু বছর। সে শুধু দেখতে চেয়েছিল তার প্রিয় পুরুষের উন্মাদনা, ভালোবাসার গভীরতা। কিন্তু জীবনের এই অন্তিম পরীক্ষাতেও সে ব্যর্থ। এখন আর বেঁচে থাকার কোনো পর্যাপ্ত কারণই বেঁচে নেই তার হাতে। পৃথিবীর বাতাসে নিঃশ্বাস ফেলা মানে এখন অযথা অক্সিজেনের দূষিত করা। বেঁচে থাকলে কাল তাকে অন্য পুরুষের ঘরে, অন্য পুরুষের বিছানায় যেতে হবে, অন্য পুরুষের গভীর ছোঁয়া মাখতে হবে গায়ে। না না, এ অসম্ভব। প্রিয়তা এসব ভাবতে আরও বেশি প্যানিক করতে লাগলো। ফোলা ফোলা রক্তাব্ধ চোখ বেয়ে অনর্গল গড়িয়ে পড়তে লাগলো উষ্ণ জলের নদী। সত্যিটা প্রকাশ পাওয়ার পর থেকে সকলের কাছে সে অপরাধী, কিছু না করেই অপরাধী, কেবল ভালোবাসার অপরাধে অপরাধী।
নষ্টা চরিত্রহীন কলঙ্কিনী কত শত অপবাদ ছুটে আসে তার দিকে প্রতিনিয়ত, আর সেগুলো সে নিজেও অস্বীকার করে না। সত্যি তো সে নষ্টা কলঙ্কিনী, এতে কোনো সন্দেহ নেই। কৈশোরের শুরুতে নিজের অজান্তেই যেই মানুষটাকে মন গহীনে জায়গা দিয়েছিল, অপ্রতিরোধ্যভাবে ভালোবেসেছিল, সে মানুষটাই যখন বোনের স্বামী রূপে চোখের সামনে হাজির হলো, তখন প্রিয়তার নিজের বাড়ন্ত অনুভূতির পায়ের শিকল পরাতে পারেনি, দূরে সরে যেতে পারেনি। কিশোরী কালের অবুঝ প্রেম রূপ নিয়েছিল নিষিদ্ধ আসক্তিতে। সময় গড়ানোর সাথে সাথে ভালোবাসার রং গাঢ় হয়েছে, আগের চেয়েও তীব্র হয়েছে। বোনের সংসার ভাঙতে চাইতেও দ্বিধা করেনি, কারণ আবরার শিকদার প্রণয়কে সে কোনো দিনও দুলাভাই হিসেবে দেখেনি। সব সময় সে তার নিকট সেই প্রণয় ভাই হয়েই থেকে গিয়েছিল যাকে সে ভালোবাসে। তাই এসব মেয়ে মানুষকে লোক আর কী বা বলবে, যা সত্যি তাই বলে। কিন্তু এখন আর আঁকড়ে ধরার কিচ্ছু নেই। যে মানুষটার জন্য সে এত কলঙ্কিত হয়েছে, এত এত অপবাদ গায়ে মেখেছে, দিন শেষে সেই মানুষটাও তাকে বুঝিয়ে দিয়েছে সে তার কেউ নয়, আপন বলতে তার কেউ নেই। নিজের মায়ের পেটের ভাইও যা নয় তাই শুনিয়েছিল, তাও সব কটুবাক্য মুখ বুজে সহ্য করে নিয়েছিল প্রিয়তা। ধৈর্য ধরেছিল নীরবে। তখন তাকে একটুকু সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না, যে এক সময় সব কিছু থেকে আড়াল করত। একটু ঘাবড়ে গেলেই মাথায় হাত রেখে বলতো, চিন্তা করিস না, আমি তো আছি, আমি সব ঠিক করে দিব। এই নিশ্চয়তা ছাড়া সে বেঁচেছে 4টা বছর। এখন প্রিয়তার নিজের প্রতি মন উঠে গেছে। প্রিয়তা নাক টেনে কান্না থামালো, ফল কাটার ছুরিটা সাহস নিয়ে চেপে ধরলো বাঁ হাতের শিরায়। ভয়ে শরীর কাঁপছে থরথর করে। ভয় দমাতে ঢোক গিলে চোখ টিপে বন্ধ করে নিল প্রিয়তা। ধারালো ছুরিটা হাতের শিরায় চালাতে নিতেই কল্পনায় ভেসে উঠল আকাঙ্ক্ষিত সেই পুরুষালী মুখবয়। ঝট করে চোখ খুলে ফেলল প্রিয়তা, ছুরির দিকে চেয়ে থেকে অন্যমনস্ক হয়ে বলল, মরে যাবো তখন আফসোস কেন, সাথে দেবো প্রণয় ভাই। বলেই ঝট করে বসা থেকে দাঁড়িয়ে পড়ল প্রিয়তা। এলোমেলো শাড়ির কুচি ধরে দৌড়ে নেমে এলো ছাদ থেকে। মধ্যরাতে এক পিঠ খোলা চুলে এলোমেলো শাড়িতে পেছন থেকে যে দেখবে সেই ভয় পেয়ে যাবে। পূর্ব আকাশের জমাট বাঁধা কালো মেঘের গুরুম গুরুম শব্দে কেঁপে উঠছে প্রকৃতি। তীব্র সাদা আলোর প্রতিফলনে এক মুহূর্তে আলোকিত হচ্ছে চারপাশ। এ যেন প্রকৃতির কোনো অশনীয় সংকেত। ঝড়ো হাওয়ার মধ্যে 3 তলার ছাদের রেলিং ঘেঁষে বসে আছে প্রণয় ও আবির্ভাব। পরপর 4টা হুইস্কির বোতল খালি করে 5মটা হাতে নিয়েছে আবির্ভাব। নেশার ঘরে উল্টা পাল্টা বকছে সে, তবে এসবে কিছুই বলছে না প্রণয়, নেশাও করছে না, কেবল এক ধ্যানে চেয়ে আছে শূন্যে। তার ডার্ক রেড ওষ্ঠ কোণে লেপ্টে আছে এক টুকরো প্রশান্তিময় হাসি। আবির্ভাব বেদেশি মদের নেশায় বুঁদ হয়ে আছে, তবুও তার দৃষ্টি এড়ালো না এই মহা আশ্চর্যজনক দৃশ্যে। সে নিবু চোখে চেয়ে দেখল প্রণয় হাসছে। আবির্ভাবের নেশা নেশা মুডটা কেমন ঘেটে গেল। সে প্রণয়ের কলার টেনে ঝাঁকিয়ে শুধালো, এই তুই কাঁদছিস না কেন? বল, কেঁদে হালকা হচ্ছিস না কেন? স্ট্রোক করবি তো? আবির্ভাবের বিস্ময় অবলোকন করে পুনরায় হাসল প্রণয়। শার্টের কলার হইতে আবির্ভাবের হাত ছাড়িয়ে দিয়ে বলল, সুখের দিনে কাঁদবো কেন খামোখা? সুখের দিন? আবির্ভাবের কণ্ঠে চমক। প্রণয় আবির্ভাবের হাতের হুইস্কির বোতলে এক ঢোক দিয়ে হেসে বলল, হ্যাঁ, আজ আমার সুখের দিন। আজ আমি খুশি, খুব খুশি। কাল আরো বেশি খুশি হব, নিশ্চিত হব। অবশেষে আমি একজন সঠিক মানুষের হাওলা করে দিতে পারছি আমার বাচ্চাকে, যে আমার অনুপস্থিতিতে তাকে কখনোই ভালোবাসার অভাব বোধ করতে দেবে না। একজন সঠিক মানুষের হাতে তুলে দিচ্ছিস এটা দেখলে, অথচ সেই মানুষটা তোর থেকে চিরতরে আলাদা করে দেবে সেটা দেখলি না? দেখেছি। দেখেছিস? হ্যাঁ। তারপর এতটা নিশ্চিত? হ্যাঁ, কারণ আমি সেটাই চাই। আমি চাই সে আমাদের দুজনের মধ্যে দেয়াল তুলে দিয়ে সফল হোক, না কেবল শারীরিক, মানসিকভাবে একটা শক্তপোক্ত দেয়াল তুলে দিক। এমন একটা প্রাচীর যেটা টপকে আমার জান আর কোনোদিন আমার কাছে আসতে চাইবে না, আমার সান্নিধ্যে লোভে কাঁদবে না, আমাকে মনে করবে না আমি যেন তো ছোটোখাটো ভুলগুলোর মধ্যে একটা হয়ে থেকে যায় আজীবন।
ভবিষ্যতে আমাকে যখন মনে পড়বে তখন যেন চোখ না বেঁচে হাসি আসে। প্রণয়ের নির্লিপ্ততায় বলা কথাগুলোতে আবির্ভাবের চোখে অশ্রু চলে এলো। সে প্রণয়ের বুকের বাঁ পাশে আস্তে একটা পাঞ্চ মেরে বলল, এতটা ধৈর্য কিভাবে ধরে আছিস ভাই? এখানের ব্যথা কিভাবে সহ্য করছিস? পড়ে যাচ্ছে না এই পাশটা? তুই মরে যা ভাই, তবুও আমার সামনে এভাবে হাসিস না। তোর এই হাসি আমার সহ্য হয় না। প্রণয় কেবল হাসলো। আবির্ভাবের কাঁধ চাপড়ে বলল, শুধু আবেগ বেঁচে কি দুনিয়া চলবে আবির্ভাব? বিবেকের দায়ে কখনো কখনো আবেগকে পুড়িয়ে মারতে হয়, যেমন মারছিস তুই। চুপ করে গেল আবির্ভাব।